গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 2018 সালের ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যে জিকেগুলো এসেছে সেগুলো সম্পর্কে। তো 1 থেকে 78 নম্বর কোশ্চেন অবধি যে জিকেগুলো ছিল সেগুলো অলরেডি আমরা কালকে এবং তার আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। তো 78 নম্বর কোশ্চেনের পর যে জিকেগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলো স্টার্ট করা যাক ক্লাসটা। প্রথম কোশ্চেন হলো যে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো মহাকবি কালিদাস হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। যদি বলে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন, তোমরা কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে বংশের রাজা ছিল সেটা হচ্ছে গুপ্ত বংশ। চলো গুপ্ত বংশ সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। যদি বলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে? শ্রীগুপ্ত। যদি বলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে? শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হলো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এবার শ্রীগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম কি? ঘটোৎকচ। শ্রীগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম কি? ঘটোৎকচ। মানে এই শ্রীগুপ্তের ছেলে হলো ঘটোৎকচ। এই ঘটোৎকচের পর যে সিংহাসনে বসেছিল তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। মানে ঘটোৎকচের ছেলে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এই ঘটোৎকচের ছেলের নাম কি? প্রথম চন্দ্রগুপ্ত। আর এই প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। ঘটোৎকচের ছেলে কি বললাম? প্রথম চন্দ্রগুপ্ত। এই যে তৃতীয় রুলার ছিল গুপ্ত বংশের। এই প্রথম চন্দ্রগুপ্ত একটা উপাধি নিয়েছিলেন, সেই উপাধিটার নাম কি? মহারাজা ধীরাজ। যদি বলে মহারাজা ধীরাজ, এই উপাধিটা কে নিয়েছিলেন? কি বলবে? প্রথম চন্দ্রগুপ্ত। যদি বলে মহারাজা ধীরাজ উপাধি কোন শাসক নিয়েছিলেন, তোমরা কি বলবে? প্রথম চন্দ্রগুপ্ত। এছাড়াও প্রথম চন্দ্রগুপ্ত কি করেছিল? কুমারা দেবীকে বিয়ে করেছিল। যদি বলে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কি ছিল, তোমরা কি বলবে? কুমারা দেবী। প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম ছিল কুমারা দেবী। আর এই প্রথম চন্দ্রগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম কি বলবে? সমুদ্রগুপ্ত। যদি বলে প্রথম চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেছিল, তোমরা কি বলবে? সমুদ্রগুপ্ত। আর ওই যে প্রথম চন্দ্রগুপ্ত আর কুমারা দেবীর সন্তান ছিল হচ্ছে সমুদ্রগুপ্ত। তোমরা সবাই জানো এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। যদি বলে ভারতের নেপোলিয়ান কাকে বলে, তোমরা কি বলে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে। যদি বলে ভারতের নেপোলিয়ান কাকে বলে, তোমরা কি বলবে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। আর যদি বলে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিল, কি বলবে? ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিল? ভিনসেন্ট স্মিথ। তাহলে কি বললাম? সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান। আর যদি বলে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিল? ভিনসেন্ট স্মিথ। এছাড়াও সমুদ্রগুপ্ত থেকে আরেকটা কোশ্চিন আছে যে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোন পিলার থেকে জানতে পারি বা কোন শিলালিপি থেকে জানতে পারি, তাহলে কি বলবে? এলাহাবাদ শিলালিপি। যদি বলে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোন শিলালিপি থেকে জানতে পারি, তাহলে কি বলবে? এলাহাবাদ শিলালিপি। এলাহাবাদ শিলালিপি। যদি বলে সমুদ্রগুপ্ত সম্পর্কে কোন শিলালিপি থেকে জানা যায়, তোমরা কি বলবে? এলাহাবাদ শিলালিপি। আর যদি জিজ্ঞেস করে যে এই এলাহাবাদ শিলালিপিটা কে লিখেছিল, কি বলবে? হরি সেন। এই এলাহাবাদ শিলালিপিটা কে লিখেছে, তোমরা কি বলবে? হরি সেন। সমুদ্রগুপ্তের সভায় একজন কবি ছিলেন, তার নাম হচ্ছে হরি সেন। এই হরি সেন একটা শিলালিপি লিখেছিল যেটার নাম এলাহাবাদ শিলালিপি। আর সেই এলাহাবাদ শিলালিপি থেকে আমরা কি জানতে পারি? সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। এছাড়াও সমুদ্রগুপ্ত খুব ভালো বীণাবাদক ছিলেন। যদি বলে গুপ্ত শাসকদের মধ্যে কে খুব ভালো বীণাবাদক ছিলেন বা কে বীণা বাজাতো, তোমরা কি বলবে? সমুদ্রগুপ্ত। কারণ সমুদ্রগুপ্তের টাইমে যে কয়েনগুলো ছাপানো হয়েছে সেই কয়েনগুলোর উপরে দেখা গেছে সমুদ্রগুপ্তকে বীণা বাজাতে। চলো এবার সমুদ্রগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় নবরত্ন ছিল। নবরত্ন মানে 9 জন মহান ব্যক্তি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় কী ছিল? নবরত্ন। নবরত্ন মানে কি? 9 জন মহান ব্যক্তি। আর সেই নবরত্নদের মধ্যে সবথেকে ফেমাস যে ছিলেন তার নাম হচ্ছে কালিদাস। তাহলে কি বললাম? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় নবরত্ন ছিল। নবরত্ন মানে কি? 9 জন মহান ব্যক্তি। আর সেই 9 জন মহান ব্যক্তির মধ্যে সবথেকে পপুলার বা ফেমাস যে ছিলেন তিনি ছিলেন কালিদাস। ওটাই জিজ্ঞেস করেছে যে কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন, কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই কালিদাসের লেখা কতগুলো বই আছে যেগুলো পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। যদি বলে অভিজ্ঞান শকুন্তলম, এই বইটা কার লেখা, তোমরা কি বলবে? কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম। যদি বলে অভিজ্ঞান শকুন্তলম, এই বইটা কার লেখা, তোমরা কি বলবে? কালিদাস। তারপর যদি জিজ্ঞেস করে মেঘদূত, মেঘদূত বইটা কার লেখা, তোমরা কি বলবে? কালিদাস। তারপর যদি জিজ্ঞেস করে রঘুবংশ, এই রঘুবংশ বইটা কার লেখা, তোমরা কি বলবে? কালিদাস। তাহলে কি বললাম? অভিজ্ঞান শকুন্তলম বইটা কার লেখা, তোমরা কি বলবে? কালিদাসের। তারপর কি বললাম? মেঘদূত। যদি বলে এই মেঘদূত বইটা কার লেখা, তোমরা কি বলবে? কালিদাসের। তারপর হচ্ছে রঘুবংশ। যদি জিজ্ঞেস করে এই রঘুবংশ বইটা কার লেখা, কালিদাসের। আর যদি বলে এই কালিদাস কার সভাকবি ছিলেন, তোমরা কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটা উপাধি নিয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বললাম, একটা উপাধি নিয়েছিল। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে উপাধিটা নিয়েছিল সেই উপাধিটা হচ্ছে বিক্রমাদিত্য। যদি বলে বিক্রমাদিত্য উপাধি কে নিয়েছিল, কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যদি বলে বিক্রমাদিত্য উপাধি কে নিয়েছিল, তোমরা কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে যে চাইনিজ পর্যটক ফাইয়েন কার সময় ভারতে এসেছিল, তোমরা কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কি বললাম, যদি বলে চাইনিজ পর্যটক ফাইয়েন কার সময়ে ভারতে এসেছিল, তোমরা কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর যদি বলে বিক্রমাদিত্য উপাধি কে নিয়েছিল, তোমরা কি বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম হচ্ছে কুমারগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল বা যে সম্রাট হয়েছিল তার নাম কি? কুমারগুপ্ত। কুমারগুপ্ত থেকে যে কোশ্চেনটা আছে সেটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল, তোমরা কি বলবে? কুমারগুপ্ত। যদি বলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল, তোমরা কি বলবে? কুমারগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর যে সিংহাসনে বসেছিল তার নাম হচ্ছে কুমারগুপ্ত। আর এই কুমারগুপ্ত কি করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। আর এই কুমারগুপ্তের পর যে রাজা সিংহাসনে বসেছিল তার নাম কি? স্কন্দগুপ্ত। কুমারগুপ্তের পর যে রাজা সিংহাসনে বসেছিল তার নাম কি? স্কন্দগুপ্ত। সেই টাইমে হুন আক্রমণ করতো। সেই টাইমে কারা আক্রমণ করতো? হুনরা। তো এই হুনদের আক্রমণ থেকে ভারতকে বাঁচিয়েছিল বা এই হুনদের আক্রমণকে কি করেছিল? বাধা দিয়েছিল। যদি বলে হুনদের আক্রমণকে কে বাধা দিয়েছিল, তোমরা কি বলবে? স্কন্দগুপ্ত। এরপর কোশ্চেন আসে যে গুপ্ত বংশের শেষ রাজা কে ছিল, তোমরা কি বলবে? বিষ্ণুগুপ্ত। যদি বলে গুপ্ত বংশের শেষ রাজা কে ছিল, তোমরা কি বলবে? বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ রাজা ছিল। যদি বলে গুপ্ত বংশের শেষ রাজা কে ছিল, তোমরা কি বলবে? বিষ্ণুগুপ্ত। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন? লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। যদি বলে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন, তোমরা কি বলবে? লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আর এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন 12ই মে। আর এই 12ই মেতে আমরা কি পালন করি? নার্স দিবস। যদি বলে বিশ্ব নার্স দিবস কবে পালন করা হয়, তোমরা কি বলবে? 12ই মে। তো লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। আর এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে 12ই মে আমরা কি পালন করি? নার্স দিবস। এছাড়াও তোমরা এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছ, অ্যানিবেশন। যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল, তোমরা কি বলবে? অ্যানিবেশন। যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল, তোমরা কি বলবে? অ্যানিবেশন। আর যদি বলে অ্যানিবেশন কবে সভাপতিত্ব করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের? 1917 সালে। যদি বলে কোন সভার সভাপতিত্ব করেছিলেন, কি বলবে? কলকাতা সভার। যদি বলে কোন সভার সভাপতিত্ব করেছিলেন, কি বলবে? কলকাতা সভার। তাহলে যদি কোশ্চেন আসে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তোমরা কি বলবে? অ্যানিবেশন। আর যদি বলে অ্যানিবেশন কবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? 1917 সালে। আর যদি বলে কোন সেশনে করেছিলেন? কলকাতা সেশন। এছাড়াও অ্যানিবেশন থেকে আরেকটা কোশ্চেন আসে যে হোমরুল লীগ কে তৈরি করেছিল? হোমরুল লীগ। যদি বলে হোমরুল লীগ কে তৈরি করেছিল, তোমরা কি বলবে? অ্যানিবেশন আর বাল গঙ্গাধর তিলক, দুজন মিলে। অ্যানিবেশন আর বাল গঙ্গাধর তিলক। যদি বলে হোমরুল লীগ কে তৈরি করেছিল, তোমরা কি বলবে? অ্যানিবেশন আর বাল গঙ্গাধর তিলক। আর যদি বলে এই হোমরুল লীগ কবে তৈরি হয়েছিল, কি বলবে? 1916 সালে। যদি বলে হোমরুল লীগ কে তৈরি করেছিল, তোমরা কি বলবে? অ্যানিবেশন আর বাল গঙ্গাধর তিলক হোমরুল লীগ তৈরি করেছিল দুজন মিলে। আর যদি বলে এই হোমরুল লীগ কবে তৈরি হয়েছিল, তোমরা কি বলবে? 1916 সালে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ আইসি কি দিয়ে তৈরি, তোমরা কি বলে? সিলিকন। যদি বলে আইসি কি দিয়ে তৈরি? সিলিকন। আর এই আইসির ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে, কি বলবে? ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড সার্কিট। আর যদি বলে এই ইন্টিগ্রেটেড সার্কিট কী দিয়ে তৈরি, তোমরা কি বলবে? সিলিকন। এছাড়াও এখানে তোমরা আরেকটা দেখতে পাচ্ছ, গ্রাফাইট। যে পেন্সিল আমরা ব্যবহার করি লেখার জন্য, সেই পেন্সিলের মধ্যে কি থাকে? গ্রাফাইট। যে পেন্সিল আমরা ব্যবহার করি লেখার জন্য, সেই পেন্সিলটা কী দিয়ে তৈরি হয়? গ্রাফাইট দিয়ে তৈরি হয়। এছাড়াও তোমরা আর একটা অপশন দেখতে পাচ্ছ, ক্যালসিয়াম। আমাদের যে বোন, যে হাড়, যদি বলে হাড় কী দিয়ে তৈরি হয়, তোমরা কি বলবে? ক্যালসিয়াম দিয়ে। যদি বলে হাড় কী দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম দিয়ে। আর পেন্সিল যেটাতে আমরা লিখি সেটা কী দিয়ে তৈরি হয়? গ্রাফাইট দিয়ে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? মানে সাহিত্যে ভারতের দেওয়া সবথেকে বড় পুরস্কার কোনটা, সেটাই বলতে চেয়েছে এখানে। তো সাহিত্যে ভারতের দেওয়া সবথেকে বড় পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। যদি বলে সাহিত্যে ভারতের দেওয়া সবথেকে বড় পুরস্কার কোনটি, কি বলবে? জ্ঞানপীঠ পুরস্কার।
তো যদি বলা হয় জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে শুরু হয়েছিল, তোমরা কি বলবে? 1961 সাল। যদি বলে জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? 1961 সালে। আর যদি বলে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল, কি বলবে? 1965 সালে। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার শুরু হয়েছিল কিন্তু 1961 সাল থেকে, বাট প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দিয়েছিল 1965 সালে। আর যদি জিজ্ঞেস করে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার যে 1965 সালে দেওয়া হয়েছিল, কে পেয়েছিলেন সেই জ্ঞানপীঠ পুরস্কার? তো প্রথম ব্যক্তি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে জি শঙ্করা কুরুপ। প্রথম ব্যক্তি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? জি শঙ্করা কুরুপ। আর যদি বলো কত সালে পেয়েছিল? 1965 সালে। তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়েছিল? 1965 সালে। এছাড়াও আর একটা কোশ্চেন আছে যে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? আশাপূর্ণা দেবী। আর যদি বলে এই আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, কি বলবে? 1976 সালে। যদি বলে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? আশাপূর্ণা দেবী। আর যদি বলে এই আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার কবে পেয়েছিলেন, কি বলবে? 1976 সালে। আর আশাপূর্ণা দেবী যে সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সেটার নাম কি? প্রথম প্রতিশ্রুতি। এটা WBPতে আসা কোশ্চেন। WBPSCতে অলরেডি এই কোশ্চেনটা একবার এসেছে। তো যদি বলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন, মানে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? আশাপূর্ণা দেবী। যদি বলে আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? 1976 সালে। আর আশাপূর্ণা দেবী যে সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সেই সাহিত্যটার নাম কি? তোমরা কি বলবে? প্রথম প্রতিশ্রুতি। এছাড়াও যদি জিজ্ঞেস করে কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আসতে পারে যে 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? 2023 সালে, এটা প্রতি বছরই দেওয়া হয়। যদি জিজ্ঞেস করে 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন, তাহলে তোমরা কি বলবে? 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন দুজন ব্যক্তি। একটা হচ্ছে রামভদ্রাচার্য আর গুলজার। দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে রামভদ্রাচার্য আর একটা হচ্ছে গুলজার। এই রামভদ্রাচার্যকে দেওয়া হয়েছিল হচ্ছে সংস্কৃতের জন্য, আর গুলজারকে দেওয়া হয়েছিল হচ্ছে উর্দুর জন্য। তো 2023 সালে যদি জিজ্ঞেস করে 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন, তোমরা কি বলবে? 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন রামভদ্রাচার্য কোন ভাষার জন্য? সংস্কৃত। আর হচ্ছে গুলজার, আর কে পেয়েছিলেন? গুলজার। একে কোন ভাষার জন্য দেওয়া হয়েছিল? সাহিত্য। এছাড়াও তোমরা এখানে আরেকটা দেখছো অ্যাওয়ার্ডের নাম দাদা সাহেব ফালকে পুরস্কার। এখান থেকে কোশ্চেন আসে যে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিল, তোমরা কি বলবে? দেবিকা রানী। যদি জিজ্ঞেস করে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছিল, তোমরা কি বলবে? দেবিকা রানী। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম যিনি পেয়েছিলেন তার নাম দেবিকা রানী। আর যদি বলে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া হয়? 1969 সাল থেকে। যদি বলে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়েছিল, তোমরা কি বলবে? 1969 সালে। আর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছিল? দেবিকা রানী। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো সাহিত্য একাডেমি পুরস্কার। যদি বলে সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছে, তোমরা কি বলবে? 1954 সালে। যদি বলে সাহিত্য একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়েছে, তোমরা কি বলবে? 1954 সালে। এছাড়াও জিজ্ঞেস করে যে সাহিত্য একাডেমি পুরস্কার কতগুলো ভাষায় দেওয়া হয়, তোমরা কি বলবে? 24টা। যদি বলে সাহিত্য একাডেমি পুরস্কার কতগুলো ভাষায় দেওয়া হয়, তোমরা কি বলবে? 24টা ভাষায় দেওয়া হয়। আর যদি বলে সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? 1954 সালে। তো 2023 সালে যে সাহিত্য একাডেমি পুরস্কার দিয়েছে তার মধ্যে 3টে ভাষা সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে বাংলা। যদি বলে 2023 সালে হিন্দির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে, তোমরা কি বলবে? সঞ্জীব। হিন্দির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঞ্জীব। যদি বলে 2023 সালে হিন্দির জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, হিন্দি ভাষায় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সঞ্জীব নামে ব্যক্তিকে। তারপর যদি জিজ্ঞেস করে যে 2023 সালে বাংলার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, তোমরা কি বলবে? স্বপ্নময় চক্রবর্তী। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হবে, কারণ যেহেতু পিএসসি মানে বাংলা নাম, আর পিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট হবে এটা। স্বপ্নময় চক্রবর্তী। যদি বলে 2023 সালে বাংলার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে, তোমরা কি বলবে? স্বপ্নময় চক্রবর্তী। 2023 সালে বাংলার জন্য জ্ঞানপীঠ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, 2023 সালে বাংলা ভাষায় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যাকে দেওয়া হয়েছে তার নাম কি? স্বপ্নময় চক্রবর্তী। আর যদি জিজ্ঞেস করে যে 2023 সালে হিন্দিতে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কাকে, ইংলিশে সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে, 2023 সালে ইংলিশে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে নীলাম শরণ গৌড়কে। যদি বলে 2023 সালে ইংলিশের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে, নীলাম শরণ গৌড়কে। কাকে? নীলাম শরণ গৌড়কে।
চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়। যদি বলে ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়, তোমরা কি বলবে? কেরলে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? যদি বলে রাবার কোন রাজ্যে সবথেকে বেশি উৎপন্ন হয়, তোমরা কি বলবে? কেরলে। রাবার সবথেকে বেশি উৎপন্ন হয় কেরলে। এছাড়া এখানে আরেকটা অপশন দেখছো অন্ধ্রপ্রদেশ। যদি বলে মাইকা মানে অভ্র, যদি বলে অভ্র ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উৎপন্ন হয়, তোমরা কি বলবে? অন্ধ্রপ্রদেশ। তার নিচে আরেকটা অপশন দেখছো আসাম। যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপন্ন হয়, তোমরা কি বলবে? আসাম। তাহলে কি বললাম? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপন্ন হয়, তোমরা কি বলবে? আসাম। ভারতের কোন রাজ্যে রাবার সবথেকে বেশি উৎপন্ন হয়? কেরালা। আর যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি অভ্র উৎপন্ন হয়, তোমরা কি বলবে? অন্ধ্রপ্রদেশ। এছাড়াও কোশ্চিন আছে যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়। যদি কফি বলে তাহলে কি বলবে? কর্ণাটক। যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়, কি বলবে? কর্ণাটকে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়। এছাড়াও কোশ্চিন আছে যে রাইস বা ধান, যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ধান উৎপন্ন হয়, কি বলবে? পশ্চিমবঙ্গ। যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ধান উৎপন্ন হয়, কি বলবে? পশ্চিমবঙ্গ। তারপরে আসে গম। জিজ্ঞেস করে যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গম উৎপন্ন হয়, তোমরা কি বলবে? উত্তরপ্রদেশ। যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গম উৎপন্ন হয়, তোমরা কি বলবে? উত্তরপ্রদেশ। আর ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ধান উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গ। আর ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়, তোমরা কি বলবে? কর্ণাটক। এছাড়াও জিজ্ঞেস করে যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সয়াবিন উৎপন্ন হয়। যদি জিজ্ঞেস করে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সয়াবিন উৎপন্ন হয়, তোমরা কি বলবে? মধ্যপ্রদেশ। যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সয়াবিন উৎপন্ন হয়, তোমরা কি বলবে? মধ্যপ্রদেশ। আর যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ডাল উৎপন্ন হয়, তাহলে তোমরা কি বলবে? রাজস্থান। যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ডাল উৎপন্ন হয়, তোমরা কি বলবে? রাজস্থান। আর যদি বলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সয়াবিন উৎপন্ন হয়, তোমরা কি বলবে? মধ্যপ্রদেশ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল। তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল সেই টাইমে মগধে যে বংশ রাজত্ব করেছিল সেটা হচ্ছে নন্দ বংশ। আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেছিল সেই সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? নন্দ বংশ। যদি জিজ্ঞেস করে যে এই নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে? মহাপদ্মনন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মনন্দ। যদি বলে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, কি বলবে? মহাপদ্মনন্দ। আর যদি বলে নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, তোমরা কি বলবে? ধননন্দ। যদি বলে নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, তোমরা কি বলবে? ধননন্দ। আর যদি জিজ্ঞেস করে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, তোমরা কি বলবে? মহাপদ্মনন্দ। এবার আলেকজান্ডার ভারতে একটা যুদ্ধ লড়েছিল, সেই যুদ্ধটার নাম কি? হিদাসপাসের যুদ্ধ। হিদাসপাসের যুদ্ধ। যদি বলে হিদাসপাসের যুদ্ধ কবে হয়েছিল, তোমরা কি বলবে? 326 বিসিতে। যদি বলে হিদাসপাসের যুদ্ধ কবে হয়েছে, তোমরা কি বলবে? 326 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ। যদি বলে হিদাসপাসের যুদ্ধ কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। আর যদি বলে এই হিদাসপাসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, তোমরা কি বলবে? এই হিদাসপাসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার আর পোরাসদের মধ্যে। যদি বলে এই হিদাসপাসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছে, তোমরা কি বলবে? আলেকজান্ডার আর পোরাসদের মধ্যে। তাহলে কি বললাম? হিদাসপাসের যুদ্ধ কবে হয়েছে? 326 খ্রিস্টপূর্বাব্দে। আর হিদাসপাসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছে? আলেকজান্ডার আর পোরাসদের মধ্যে। যদি বলে কোন নদীর তীরে হয়েছিল, তোমরা কি বলবে? ঝেলাম নদীর তীরে। যদি বলে হিদাসপাসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল, তোমরা কি বলবে? ঝিলাম নদীর তীরে হিদাসপাসের যুদ্ধ হয়েছিল। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? তো জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ও ডায়ার। যদি বলে এই জালিয়ানওয়ালাবাগ কবে হয়েছিল, তোমরা কি বলবে? 13ই এপ্রিল 1919 সালে। যদি বলে জালিয়ানওয়ালাবাগ কবে হয়েছিল, তোমরা কি বলবে? 13ই এপ্রিল 1919 সালে। আর এই জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? জেনারেল ও ডায়ার। আর যদি বলে এই জালিয়ানওয়ালাবাগটা কোথায়, তোমরা কি বলবে? অমৃতসর, পাঞ্জাব। জালিয়ানওয়ালাবাগটা কোথায়, তোমরা কি বলবে? অমৃতসর, পাঞ্জাবে। অমৃতসর, পাঞ্জাব। 1919 সালে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হওয়ার কারণ কি? তার কারণ হলো 1919 সালে ব্রিটিশরা একটা অ্যাক্ট নিয়েছিল, সেই অ্যাক্টটার নাম কি? রাওলাট অ্যাক্ট। 1919 সালে ব্রিটিশরা একটা অ্যাক্ট নিয়েছিল, মানে একটা আইন নিয়েছিল, সেটার নাম কি? রাওলাট আইন। এই রাওলাট আইনকে আমরা কি? কালো আইন নামেও পরিচিত। যদি বলে কোন আইনকে কালো আইন বলা হয়, তোমরা কি বলবে? রাওলাট আইনকে। যদি বলে কোন আইন কালো আইন নামে পরিচিত, তোমরা কি বলবে? রাওলাট আইন। তো 1919 সালে একটা আইন এসেছিল, সেই আইনটার নাম কি? রাওলাট আইন। সেই রাওলাট আইনের প্রতিবাদ করার জন্য
ভারতের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল তারা পাঞ্জাবের একটা জায়গা ছিল জালিয়ানওয়ালাবাগ, সেখানে গিয়ে একত্রিত হয়ে এর প্রোটেস্ট করছিল। আর সেই টাইমেই ইংরেজদের একজন জেনারেল ছিল, তার নাম কি জেনারেল ও ডায়ার, তিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। এর ফলে অনেকগুলো ভারতীয়কে কী হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ যে লর্ড চেমসফোর্ড। তো জিজ্ঞেস করে যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম কবে এসেছিল। যদি জিজ্ঞেস করে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কবে এসেছিল, বা মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট বা মন্টেগু চেমসফোর্ড সুধার, যদি বলে মন্টেগু চেমসফোর্ড সুধার কবে এসেছিল, তোমরা কি বলবে 1919 সালে। যদি বলে মন্টেগু চেমসফোর্ড সুধার কবে এসেছিল, 1919 সালে। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো লর্ড মাউন্ট ব্যাটেন। যদি বলে পরাধীন ভারতের লাস্ট ভাইসরয় কে ছিল, যদি বলে পরাধীন ভারতের লাস্ট ভাইসরয় কে ছিল, তোমরা কি বলবে লর্ড মাউন্ট ব্যাটেন। যদি বলে পরাধীন ভারতের শেষ ভাইসরয়, যদি বলে পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিল, তোমরা কি বলবে লর্ড মাউন্ট ব্যাটেন, পরাধীন ভারতের শেষ ভাইসরয়। আর যদি এটা ছিল হচ্ছে পরাধীন, ভালো করে শুনবে, পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিল, তোমরা কি বলবে লর্ড মাউন্ট ব্যাটেন। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তাহলেও কি হবে লর্ড মাউন্ট ব্যাটেন। ওটা বললাম পরাধীন ভারতের শেষ ভাইসরয়। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। পরাধীন ভারতের শেষ ভাইসরয় আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল একই ব্যক্তি ছিলেন, তার নাম কি লর্ড মাউন্ট ব্যাটেন। এটা বললাম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর যদি কোশ্চিন আসছে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল, তখন কিন্তু ভারতীয় যুক্ত করিনি, এবার কিন্তু ভারতীয় টার্মটা যুক্ত করে দিয়েছে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যদি জিজ্ঞেস করে কে ছিল, তোমরা কি বলবে চক্রবর্তী রাজা গোপালাচারী। যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল, তোমরা কি বলবে চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে আর্দ্রতা মাপার জন্য, পরের কোশ্চেন হলো যে আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, হাইগ্রোমিটার। যদি বলে আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, হাইগ্রোমিটার। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ থার্মোমিটার। যদি বলে তাপমাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, তোমরা কি বলবে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে কি বলে থার্মোমিটার। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ হাইড্রোমিটার, এটা কিন্তু হাইগ্রোমিটার আর্দ্রতা। আর যদি বলে হাইড্রোমিটার কী কাজে ইউজ করা হয়, দুটো কিন্তু আলাদা, হাইগ্রো আর হাইড্রো। হাইড্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যদি হাইগ্রোমিটার বলে শুধু আর্দ্রতা, আর যদি হাইড্রোমিটার বলে তাহলে কি বলবে আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক আর্দ্রতা না, আপেক্ষিক ঘনত্ব। যদি বলে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, আর্দ্রতা। আর যদি বলে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য কী ব্যবহার করা হয়, হাইড্রোমিটার। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো ব্যারোমিটার। যদি বলে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে তোমরা কি বলবে ব্যারোমিটার। যদি বলে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, ব্যারোমিটার। এছাড়াও পরীক্ষায় জিজ্ঞেস করে যে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, গাড়িতে লাগানো থাকে ওডোমিটার, কি বলবে দূরত্ব। ওডোমিটার যন্ত্রের সাহায্যে দূরত্ব মাপা হয়, যে একটা গাড়ি কত কিলোমিটার দূরত্ব গেছে সেই দূরত্বটাকে মাপার জন্য ওডোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে যদি বলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে দূরত্ব মাপা হয়। এছাড়াও আরেকটা আছে স্পিডোমিটার। যদি বলে স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে। যদি বলে স্পিডোমিটার, নামের মধ্যেই আছে স্পিড, তার মানে স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপবে, স্পিড মাপা হয় গাড়ির, গাড়িটা কতটা জোরে যাচ্ছে সেটা, গাড়ির গতিবেগ বা গাড়ির স্পিড মাপা হয় স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে। এছাড়াও জিজ্ঞেস করে যে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তড়িৎ প্রবাহ। যদি বলে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে তড়িৎ প্রবাহ। কি বললাম তাহলে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে তড়িৎ প্রবাহ। এছাড়াও জিজ্ঞেস করে যে গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়। যদি জিজ্ঞেস করে গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে বিভব প্রভেদ। যদি বলে গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কি বলবে বিভব প্রভেদ। গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, কি বলবে বিভব প্রভেদ। যদি বলে বিভব প্রভেদ কী দিয়ে মাপা হয়, তোমরা কি বলবে গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে। আর অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তড়িৎ প্রবাহ। আর স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, স্পিড। ওডোমিটারের সাহায্যে কী মাপা হয় বললাম, দূরত্ব। আর আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হচ্ছে হাইড্রোমিটার দিয়ে। আর বায়ুর আর্দ্রতা মাপা হয় হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক।
পরের কোশ্চেন হলো যে চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে চোখের কোন অংশটা আমরা দান করি, কি বলবে কর্নিয়া। যদি বলে চোখের কোন অংশটা দান করা হয় তোমরা কি বলবে কর্নিয়া। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো রেটিনা। যদি বলে চোখের মধ্যে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, যদি জিজ্ঞেস করে চোখের মধ্যে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, এটাকে ইংলিশে বলে ইমেজ। যদি বলে চোখের মধ্যে ইমেজ বা প্রতিবিম্ব কোথায় তৈরি হয় তোমরা কি বলবে রেটিনা। যদি বলে চোখের মধ্যে প্রতিবিম্ব কোথায় তৈরি হয় রেটিনা। আর চোখের কোন পার্টটা আমরা ডোনেট করি কর্নিয়া। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো আইরিস। চোখের মধ্যে আমাদের কতটা লাইট যাবে, চোখের মধ্যে কতটা লাইট যাবে মানে কতটা আলো যাবে, চোখে কতটা আলো যাবে সেটাকে কে কন্ট্রোল করে আইরিস। যদি জিজ্ঞেস করে চোখে কতটা আলো যাবে সেটাকে কে কন্ট্রোল করে তোমরা কি বলবে আইরিস। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কুই। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র মানে কোন সমুদ্রে লবণ সব থেকে বেশি থাকে, জিজ্ঞেস করতে চেয়েছেন যে পৃথিবীর কোন সমুদ্রে লবণ সব থেকে বেশি থাকে তোমরা কি বলবে মৃত সাগর বা ডেড সি। যদি বলে পৃথিবীর কোন সাগরে লবণ সব থেকে বেশি থাকে মৃত সাগর বা ডেড সি। যদি জিজ্ঞেস করে এই ডেড সিটা কোন দুটো দেশের বর্ডারে আছে তাহলে কি বলবে ইসরায়েল আর জর্ডান। ইসরায়েল আর জর্ডান, ইসরায়েল ও জর্ডানের বর্ডারে। যদি বলে কোন দুটো দেশের বর্ডারে এই ডেড সি বা মৃত সাগরটা আছে তোমরা কি বলবে ইসরায়েল আর জর্ডান যে দুটো দেশ আছে এই দুটো দেশের বর্ডারে পড়ে হচ্ছে ডেড সি বা মৃত সাগর। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো লোহিত সাগর। এখানে আরেকটা অপশন কি দেখছো লোহিত সাগর। সবাই শুনেছো সুয়েজ খাল। সুয়েজ খাল যদি বলে সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে তোমরা কি বলবে এই লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে। সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। যদি বলে লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে কে যুক্ত করেছে তোমরা কি বলবে সুয়েজ খাল। সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে এই লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে। এরপর কোশ্চেন আসে যে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কাকে কাকে যুক্ত করেছে তোমরা কি বলবে ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। ভূমধ্য সাগরকে কি করেছে আটলান্টিক মহাসাগরের সাথে। যদি বলে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে যুক্ত করেছে ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে জিব্রাল্টার প্রণালী। যদি বলে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে যুক্ত করেছে তোমরা কি বলে জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে। আর এই জিব্রাল্টার প্রণালী হচ্ছে আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে। যদি বলে কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে হচ্ছে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে তোমরা কি বলবে জিব্রাল্টার প্রণালী হচ্ছে আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে, বাট জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে এইডস বা এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস। জিজ্ঞেস করেছে এইডস বা এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস তোমরা কি বলবে আরএনএ ভাইরাস। এইডস বা এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস আরএনএ ভাইরাস। এছাড়াও কিছুদিন আগে পৃথিবীতে একটা ভাইরাস এসেছিলো যেটা হচ্ছে করোনা। যদি বলে করোনা কী ধরনের ভাইরাস কী বলবে এটাও আরএনএ ভাইরাস। যদি বলে করোনা কী ধরনের ভাইরাস তোমরা কি বলবে আরএনএ ভাইরাস। আর যদি বলে এইডস আর এইচআইভি কী ধরনের ভাইরাস তোমরা কি বলবে আরএনএ ভাইরাস। যদি এইডস একটা রোগের নাম, যদি বলে এইডস রোগ কোন ভাইরাসের জন্য হয় তোমরা কি বলবে এইচআইভি ভাইরাসের জন্য হয়। যদি বলে এইডস এই যে রোগটা এই রোগটা কোন ভাইরাসের জন্য হয় তোমরা কি বলবে এইচআইভি ভাইরাস। এছাড়াও পরীক্ষায় জিজ্ঞেস করে যে এইডসের ফুল ফর্ম কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে। তো এইডসের ফুল ফর্ম কি অ্যাকুয়ার্ড ইমিউনো, এইডসের ফুল ফর্ম কি অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। যদি বলে এইডসের ফুল ফর্ম কি তোমরা কি বলবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ফুল ফর্ম বহুতবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে আর এখনও জিজ্ঞেস করে। এছাড়াও এখানে আরেকটা অপশন তোমরা দেখছো এইচআইভি, যে ভাইরাসের জন্য এইডস রোগ হয়। জিজ্ঞেস করে যে এই এইচআইভির ফুল ফর্ম কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। যদি বলে এইচআইভির ফুল ফর্ম কি তোমরা কি বলবে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটাও জিজ্ঞেস করে, যেটার জন্য কি হয় এইডস রোগ হয়। যদি বলে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় তোমরা কি বলবে 1 ডিসেম্বর। ডিসেম্বরের 1 তারিখে আমরা কি করি বিশ্ব এইডস দিবস পালন করি। যদি বলে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় 1 ডিসেম্বর। ডিসেম্বরের 1 তারিখে আমরা কি পালন করি বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবস পালন করা হয় হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে। এছাড়াও যদি জিজ্ঞেস করে
আরএন এর ফুল ফর্ম কি? তোমরা কি বলবে? রাইবো নিউক্লিক অ্যাসিড। যদি জিজ্ঞেস করে আরএন এর ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? রাইবো নিউক্লিক অ্যাসিড। যদি জিজ্ঞেস করে আরএন এর ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএন এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? শ্বাসমূল বা এরিয়াল রুট দেখতে পাওয়া যায়। গরান, এছাড়াও এটা বাদ দিয়ে আরেকটা এক্সাম্পল হলো সুন্দরী, যেটা পরীক্ষায় খুব জিজ্ঞেস করে যে সুন্দরী, গরান এই দুটো উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়। যদি বলে কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়, তোমরা কি বলবে? সুন্দরী, গরান। তো এই শ্বাসমূলটা কি? উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে হয়, কিন্তু কিছু কিছু উদ্ভিদের শিকড় কী হয়? মাটির উপরে আসে। কোন উদ্ভিদের শিকড়গুলো মাটির উপরে আসে? যে উদ্ভিদগুলো লবণাক্ত মাটিতে জন্মায়। যে উদ্ভিদগুলো লবণাক্ত মাটিতে জন্মায় তাদের শিকড় কী হয়? মাটির উপরে চলে আসে। এর কারণ কি? এর কারণ হলো লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। তো এবার ওই লবণাক্ত মাটিতে যে উদ্ভিদগুলো জন্মাবে তাদের বডিতে মানে শরীরে অক্সিজেনের কমতি হবে। তো সেই অক্সিজেনের কমতিটাকে ফুলফিল করার জন্য এদের কী করে? একটা শিকড় বা মূল বাইরে বেরিয়ে আসে, আর সেই মূলটা কী করে? এয়ার থেকে অক্সিজেন নেয়, মানে পরিবেশ থেকে অক্সিজেন নেয়। পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে কী করে? ওদের শরীরে যে অক্সিজেনের কমতিটা আছে সেটাকে ফুলফিল করে। আর এই ধরনের মূলকে আমরা কী বলি? শ্বাসমূল। আর শ্বাসমূল যেসব উদ্ভিদের দেখা যায়, সেই উদ্ভিদগুলোর যে জায়গায় জন্মায় সেই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের যে উদ্ভিদগুলো জন্মায় তাদের শ্বাসমূল দেখা যায়। আর যদি বলে এরকম উদ্ভিদের উদাহরণ দাও, তাহলে তোমরা কী বলবে? গরান, সুন্দরী। গরান একটা উদ্ভিদ, সুন্দরী একটা উদ্ভিদ। এই গরান আর সুন্দরী উদ্ভিদের কী হয়? শ্বাসমূল দেখা যায়। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে জিএসটি কথাটির ফুল ফর্ম কী? যদি বলে জিএসটির ফুল ফর্ম কী বলবে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। যদি বলে জিএসটির ফুল ফর্ম কী, তোমরা কী বলবে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর যদি বলে এই জিএসটিটা ভারতবর্ষে কবে লাগু করা হয়েছে, তোমরা কী বলবে? 1 জুলাই 2017 সালে। যদি বলে জিএসটি কবে লাগু করা হয়েছে, তোমরা কী বলবে? 1 জুলাই 2017 সালে। মানে এই 1 জুলাই 2017 সাল থেকে জিএসটি ভারতে চালু হয়ে গেছে। আর যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু করা হয়েছিল, তোমরা কী বলবে? আসাম। যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু করা হয়েছিল, তোমরা কি বলবে? আসামে প্রথম জিএসটি চালু করা হয়েছিল। তাহলে কি বললাম? জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি প্রথম কবে লাগু হয়েছিল? 1 জুলাই 2017 সালে। আর যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু করা হয়েছিল, তোমরা কি বলবে? আসাম। এছাড়াও যদি বলে কততম সংবিধান সংশোধনের মধ্যে জিএসটি সম্পর্কে বলা আছে? 101তম সংবিধান সংশোধন। যদি বলে কততম সংবিধান সংশোধনে জিএসটি সম্পর্কে বলা আছে, তোমরা কি বলে? 101তম সংবিধান সংশোধনে জিএসটি সম্পর্কে বলা আছে। 101তম সংবিধান সংশোধন। আর যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম জিএসটি লাগু হয়েছিল? বিশ্বের, তোমরা কি বলবে? ফ্রান্স। যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম জিএসটি লাগু হয়েছিল? ফ্রান্স। যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়েছিল? বললাম আসাম। আর যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম জিএসটি চালু হয়েছিল, তোমরা কি বলবে? ফ্রান্স। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।